সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বিমান সহ সরঞ্জাম তৈরির আশা। ৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন মন্তব্য নির্বাচন কমিশনার শাহাদাত হোসেনের। ৭০ গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পিকে হালদারের কোটি কোটি টাকা লেনদেন, ইন্টারপোলে দুদকের পরোয়ানা। রাজধানীতে শিশু সামিউল হত্যায় মা ও তার কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড, দুজনেই পলাতক। করোনায় ৫ লাখ ছাড়ানো শনাক্তের সংখ্যা, নতুন মৃত্যু ৩৮, সমতার ভিত্তিতে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: নতুন বছরে শিক্ষার্থীরা পাবে ৩.৫ কোটি বই, নির্ধারিত সময়ে ছাপার কাজ শেষের আশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে বিমান বাহিনীকে দক্ষ উপযুক্ত করে গড়ে তুলে বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীতে বাংলাদেশও তৈরি করবে যুদ্ধ বিমান সহ সব রকম বিমান ও হেলিকপ্টার। শেখ হাসিনা বলেন, অনেক দিক থেকে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। দেশপ্রেম থাকলে দেশ অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। যশোর বিমান বাহিনী একাডেমিতে এ আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ৭৭তম ক্যাডেট কোর্সের সদস্যদের পরিয়ে দেয়া হয় ব্যাজ। শ্রেষ্ঠ তরুণ অফিসারদের কাছে তুলে দেয়া হয় তরবারি ও পদক। নবীন সদস্যদের উদ্দেশ্যে শোনানো হয় বঙ্গবন্ধুর দিক নির্দেশনামূলক বক্তব্য। তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন, তা না হলে জীবনে মানুষ হতে পারবে না। শৃঙ্খলা ছাড়া কোনো জাতি জীবনে বড় হতে পারে না। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এ দেশ স্বাধীন করেছে বাঙালি জাতি। সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। প্রশিক্ষণের পর্যায়ে শেষ করে এখন দায়িত্ব নিতে যাচ্ছেন। সেই দায়িত্ববোধ, দেশপ্রেম এটা থাকতে হবে, আর সেই সাথে সাথে আত্মবিশ্বাস থাকতে হবে। মনে সাহস রেখে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে আগামীতে যুদ্ধ বিমান সহ সব রকম বিমান তৈরি করতে বাংলাদেশ সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা লালমনিরহাটে আমরা স্থাপন করছি, এই বিশ্ববিদ্যালয় বিমান চলাচল, বিমান নির্মাণ, গবেষণা, মহাকাশ বিজ্ঞান চর্চা হবে, যার মাধ্যমে আমি আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি। এ সময় মনোমুগ্ধকর ফ্লাইপাস প্রদর্শন করেন বিমান বাহিনীর সদস্যরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। যশোর থেকে ঘুরে এসে এই আয়োজন নিয়ে অখিল পোদ্দারের রিপোর্ট দেখবেন সংবাদের পরের অংশে। নির্বাচন কমিশন নিয়ে ৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে মন্তব্য নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীর। বিশিষ্ট নাগরিকদের নেতৃস্থানীয় বর্তমান কমিশনের আমলে ব্যবসা করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হতে পারে বলেও মন্তব্য তার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন ৪২ বিশিষ্ট নাগরিক। তদন্ত করে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছেন তারা। চিঠির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন, অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর ভিত্তি আছে বলেও মনে করেন না তিনি। একসাথে ওনারা মহামান্য রাষ্ট্রপতির কাছে
অভিযোগ স্থাপন করলেন, আবার আমাদেরকে অভিযুক্ত করে ফেললেন। শুধু সেটা নয়, আমাদের করণীয় বা আমাদের কি দণ্ড সেটাও এক অর্থে দিয়ে দিলেন। সেটা কতখানি বিবেচনা প্রসূত বা সেটা শিষ্টাচার বর্জিত কিনা, হয়তো বা কোনো উদ্দেশ্য প্রণোদিত, এবং এগুলো কোনোটাই ভিত্তি আছে বলে আমি মনে করি না। বিশিষ্ট জনদের মধ্যে যারা নেতৃস্থানীয় তারা নির্বাচন কমিশনে ব্যবসা করতে চেয়েছেন। বর্তমান ইসির আমলে তা সম্ভব না হয় তারা ক্ষুব্ধ হতে পারেন বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন। আমার বিবেচনা যারা একটু নেতৃস্থানীয় যারা আছেন, ওনারা তো এই নির্বাচন কমিশনে ব্যবসা করতেও চেয়েছিলেন, যে এমন সেই ব্যবসার সুযোগ হয়তো এই নির্বাচন কমিশনের আমলে হয়তো হয় নাই। সেই স্পেসটুকু ওনাদের হয়তো যদি না পেয়ে থাকে তো ওনারা একটু ক্ষুব্ধ হতেই পারেন। বিশিষ্ট নাগরিকদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত কিনা তা দেশবাসী বিচার করবে বলে উল্লেখ করেন তিনি। যেহেতু বিষয়টা মহামান্য রাষ্ট্রপতির কাছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আলোচিত পিকে হালদার 70 জন গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন। অর্থ পাচারের অনুসন্ধান করতে গিয়ে এমন তথ্য মিলেছে বলে জানিয়েছে দুদক। আর পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের পরোয়ানা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, যিনি ব্যাংকপাড়ায় পিকে হালদার নামে পরিচিত, তার বিরুদ্ধে প্রায় ৩,০০০ কোটি টাকা পাচার করার অভিযোগ রয়েছে। আলোচিত পিকে হালদারকে দেশে ফেরাতে ও পাচারকৃত অর্থ অনুসন্ধানে চলছে নানা তৎপরতা। এ সময় পিকে হালদার 70 জন গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন বলে তথ্য পেয়েছে দুদক। তার অসংখ্য গার্লফ্রেন্ড ছিল, তাদের নামে সে বেনামে অনেকগুলি সম্পত্তি করেছে। আমরা অনেকগুলি ডাটা পেয়েছি অলরেডি। আগামী 3রা জানুয়ারি 2021 এটা আদেশের জন্য আসব এবং আমরা এগুলি দাখিল করব। 70-80টা অ্যাকাউন্টে গিয়েছে এবং ওনার সঙ্গে যদি তার সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং যদি টাকাটা যদি সেখানে লেয়ারিং হয়, উনিও আসামি হবে। এদিকে ইন্টারপোল জানিয়েছে পিকে হালদারকে ধরতে বাংলাদেশের আদালতের পরোয়ানা প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই পরোয়ানা পাঠিয়েছে বলে জানান দুদকের আইনজীবী। পিকে হালদারের সবশেষ আপডেটটা হলো আমরা তদন্ত দ্রুতগতিতে চলছে। আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে চার্জশিট হয়ে যাবে। আর মাননীয় মহানগর দায়রা জজ আদালত থেকে যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টে পেয়েছি সেটা আমরা অলরেডি ট্রান্সমিট করে দিয়েছি মিনিস্ট্রি অফ হোমকে, এবং আমার জানা মতে মিনিস্ট্রি অফ হোম অলরেডি ইন্টারপোলকে এটা পাঠিয়ে দিয়েছে। গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো এবং তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে গত 9 ডিসেম্বর জানতে চেয়েছে হাইকোর্ট। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর আদাবরে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলায় মা আয়েশা হুমায়রা এশা এবং মায়ের বন্ধু শামসুজ্জামান বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। রাসেল খানের রিপোর্ট। 2010 সালের 23 জুন শামসুজ্জামান বাক্কুর সাথে মায়ের সম্পর্কের কথা জানতে পারে শিশু সামিউল আজিম ওয়াফি। ঘটনা ধামাচাপা দিতে সামিউলের মা হুমায়রা ও শামসুজ্জামান বাক্কু সামিউলকে অপহরণের পর হত্যা করে। পরদিন সামিউলের মরদেহ আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সামিউলের বাবা KM আজম বাদী হয়ে 24 জুন আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরের বছর 25 অক্টোবর হুমায়রা ও শামসুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 2012 সালের 1 ফেব্রুয়ারি 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ করা হয় 22 জনের। প্রায় 10 বছর পর মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে আমরা রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা যেটা আশা করেছিল সেটাই মাননীয় আদালত ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। সাজা পরোয়ানা জারি করা হয়েছে তার গ্রামের ঠিকানায়, বর্তমান ঠিকানায়। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।
24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা 7,280। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 24 ঘন্টায় 160টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ 13,316 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,153 জন। মোট শনাক্ত 5,713। নতুন 1,926 জন সহ সুস্থ হয়েছে 4,37,527 জন। 24 ঘন্টায় প্রতি 100টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 8.66 আর মৃত্যু 1.45%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 30,75,680 জনের। প্রাধিকার নির্ধারণ করে সরকারকে সমতার ভিত্তিতে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, অন্যথায় এ নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এসডিজির জন্য নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এই জন্য প্রথমেই অ্যান্টিবডি পরীক্ষা নিশ্চিতের কথা বলছেন তারা, যা এখনও বাংলাদেশে নেই। পাশাপাশি ভ্যাকসিন সংগ্রহ, মজুদ ও বিতরণের প্রতিটি ধাপের চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতকেও যুক্ত করার পরামর্শ দিয়েছেন অনেকে। আমাদের কাছে অনেক সময় সংশয় থাকে যে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো, যাদের নাগরিক অধিকার আপনার আমার চেয়ে কারুর চেয়ে কম না, সেই মানুষগুলো অনেক ক্ষেত্রে বঞ্চিত থেকে যায়। আমার কাছে যেটা মনে হচ্ছে, ভ্যাকসিন নিয়েও বাংলাদেশে একটা বিশৃঙ্খলা এবং দুর্নীতির হবে। অ্যান্টিবডি টেস্টটা যদি করা যেত, যদি আমাদের বাংলাদেশে তরুণ টেস্ট যদি করতে পারতাম, তাহলে যারা যাদের অ্যান্টিবডি আছে তারা তো সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, সেই সাথে নদী অববাহিকায় রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। আবহাওয়া অফিস বলছে শৈত্যপ্রবাহ আরও 5 থেকে 7 দিন অব্যাহত থাকতে পারে। এদিকে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে 7 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন মফিউর রহমান। হিমালয়ের হিম হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে আছে উত্তরের জেলাগুলো। বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা, চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের কামড়। প্রতিদিন কমছে তাপমাত্রা, কনকনে শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা কমার প্রবণতা থাকবে আরও কয়েকদিন। এই শৈত্যপ্রবাহটা সামনে যে 5 থেকে 7 দিন অব্যাহত থাকবে, এটা মৃদু থেকে মাঝারি হিসাবেই এটা বিরাজ করবে। তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সেরকম সম্ভাবনা নেই, অর্থাৎ 6 ডিগ্রির নিচে নামার তেমন একটা সম্ভাবনা নেই। জানুয়ারির শুরুতে আরও একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চলে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ যশোর, চুয়াডাঙ্গা এই সকল এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে। ঘন কুয়াশায় ঢেকে আছে উত্তরের জেলা রংপুর, লালমনিরহাট ও ঠাকুরগাঁও। যান চলাচল ব্যাহত হচ্ছে। দিনের বেলাতেও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। কোনো কাপড় চোপড় নিতে পারতেছি না, কামাই রোজগার কম। আমার শীতের কাপড়াও নেই, আমার কামলা চললে খায়, না চলে না। যখন ঠান্ডা বেশি নাগে তখন আগুন তো পাই। সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধাও প্রবল শীতের কবলে। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সপ্তাহ থেকে সর্দি কাশি আমার বাচ্চাটার কি করা আছে, এখন বাচ্চাটা অনেকটা সুস্থ হয়ে আছে। মা বাবারা তারা দেখবে বাচ্চাদের একটু বাইরে একটু কম বের হবে, বাচ্চারা খুব প্রয়োজন ছাড়া বাচ্চাদেরকে বাইরে বের করবে না। তীব্র শীতে দেশের বিভিন্ন স্থানে ক্ষতি হচ্ছে ফসলের। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে আলুসহ রবিশস্য ফসলের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এবার লাগানোর পর থেকে রোদ পায়নি, রোদ না খাওয়ার কারণে একটু গাছগুলো কুঁকড়ি টাইপের হয়েছে, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হিমেল হাওয়া আর কুয়াশায় দুর্বিপাকে রয়েছে ভাঙন কবলিত নদী তীরবর্তী মানুষ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে 34.5 কোটি নতুন বই। তাই ভাঁজ বাঁধা বইসহ নানা কর্মযজ্ঞ চলছে ছাপাখানাগুলোতে। নির্ধারিত সময়ে বই ছাপার কাজ শেষ করতে চান কর্মীরা। মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। নতুন শিক্ষাবর্ষে নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। বাংলাদেশ সরকার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছে উৎসব করে। এরই ধারাবাহিকতায় এবার ছাপা হচ্ছে 34.5 কোটি বই। সময়মতো কাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকরা।
ছাপার পর চলছে ভাঁজ বাঁধাইয়ের কাজ। নতুন মলাটে বাঁধাই হচ্ছে রঙিন বই। কাটিং মেশিন পূর্ণ অবয়ব দিচ্ছে বইয়ের। বইয়ের মান ঠিক রাখতে কঠোর তত্ত্বাবধান আছে বলে জানান শ্রমিকরা। এনসিটিভির যে ইনস্ট্রাকশন টিম দিছে বুরুবেটাস, তারা আমাদের কোয়ালিটি চেক করছে। আবার শুরু থেকে আপনার সারাক্ষণ আমরা এটা টাইল দিতে থাকি। খারাপ আসলে আমরা কাউন্টার অফ করে সাথে সাথে আপনার ওইগুলো ফালাই দিয়ে আপনার ভালো কপিগুলো দিই। এরই মধ্যে বেশিরভাগ বইয়ের ছাপার কাজ শেষ। নির্ধারিত সময়ে বাকি কাজ শেষ করতে প্রতিদিনই অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। নর্মাল ডিউটি সকাল 4টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এটা আমাদের জেনারেল ডিউটি। আর তারপরে ওভারটাইম হিসেবে রাত 2টা পর্যন্ত আমরা কাজ করতেছি। ওভার করতেছি আমার এই বই ডেলিভারি দেওয়ার টাইমের ভিতরে দেওয়া লাগবে, এই কারণে রোল না পাইলে আমরা টাইম মতো দিতে পারতেছি না। কিন্তু আমাদের হাতে যে কাজ আছে, আমাদের যে অ্যাবিলিটি, এতে আমরা টাইমের মধ্যে বই দিয়ে আরও আমাদের ফ্রি হয়ে যেতে পারবো। এরই মধ্যে অনেক বই ছাপাখানা থেকে যাচ্ছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা অফিসগুলোতে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুর্নীতির মামলা নিরপেক্ষভাবে পরিচালনার তাগিদ আইনমন্ত্রীর, ন্যায় বিচার নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার। সীমান্ত হত্যা শূন্যে নামাতে কূটনৈতিক তৎপরতা চলছে, জানালেন বিজিবি প্রধান, জনগণকে সচেতন হবার আহ্বান। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে সত্য বলার অপরাধে শোকজ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ দপ্তরের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা নেই, তারা রাষ্ট্র পরিচালনা গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে এদেশের মানুষ বিশ্বাস করে না। দলে একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। মামলার জট কমিয়ে আনতে না পারলে বিচার বিভাগ জনগণের আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী দুর্নীতির মামলা নিরপেক্ষভাবে পরিচালনার আহ্বান জানান। আরও বলেন, বিচার প্রার্থীদের ন্যায় বিচারের প্রাপ্তিতে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। মাহমুদ হাসানের রিপোর্ট। সরকারি কৌশলী এবং পাবলিক প্রসিকিউটরদের 22তম বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই সময় আটকে থাকা প্রায় 30 লাখ মামলা নিষ্পত্তির বিষয়ে কথা বলেন মন্ত্রী। 30 লক্ষ মামলা যদি আমরা শেষ না করতে পারি, তাহলে পরে এটুকু আমি বলতে পারি যে জনগণ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারাবে। দুর্নীতির মামলা নিরপেক্ষভাবে পরিচালনা করতে আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। নিজেদেরকে সকল দুর্নীতি থেকে দূরে রাখবেন এবং দুর্নীতি সংক্রান্ত মামলার প্রতিটি পর্যায়ে সততা, দক্ষতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সাথে আইনানুগভাবে দায়িত্ব পালন করবেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে আদালতের বাইরেও মামলা নিষ্পত্তি করারও পরামর্শ আইনমন্ত্রীর। আধুনিক বিশ্বে নর্মাল কোর্টের বাইরেই কিন্তু 90% কেস বা ডিসপিউট নিষ্পত্তি হয়। আমাদেরকে সেইখানে যেতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন করা হয়েছে। ঢাকা সেনানিবাসে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বক্তব্যে তিনি দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ শিকারে ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন। সদর দপ্তর লজিস্টিক্স এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। আজ পতাকা উত্তোলনের
মধ্য দিয়ে অনুপ্রাণিত হয়ে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা সহ আর্মি ডেন্টাল করে সকল সদস্যবৃন্দ তাদের মেধা ও শ্রম দিয়ে আরও বেশি উদ্যম ও মনোবলের সহিত রোগীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। যশোর বিমান বাহিনীর একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতির কুচকাওয়াজ ও ৭৭তম বাফা কোর্স। বিমান বাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে নৈপুণ্য প্রদর্শন করেন নতুন ৬৭ ক্যাডেট অফিসার সহ অন্যরা। অপু খন্দকারের তোলা ছবিতে যশোর ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। নীল আকাশে প্রত্যয়ের প্রতিচ্ছবি বাংলাদেশ বিমান বাহিনী। রাষ্ট্রপতির কুচকাওয়াজে নতুন ক্যাডেট অফিসারদের অভিবাদন গ্রহণ করেন এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। কৃতীদের হাতে তুলে দেন সম্মাননা। দীপ্ত কণ্ঠে দেশ রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন ক্যাডেট অফিসাররা। আজকের মাহেন্দ্রক্ষণে আমি স্মরণ করছি আমার একাডেমির সকল সিনিয়রদেরকে, যারা আমাদেরকে একাডেমির প্রত্যেকটি কার্যক্রম হাতে কলমে শিখিয়েছেন। উক্ত একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ এবং জাতিসেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাংলাদেশে দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে। বাংলাদেশ বিমান বাহিনী এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বাংলার আকাশ মুক্ত রাখার দীপ্ত প্রত্যয়ে উজ্জীবিত এই বাহিনীর একজন কর্মকর্তা হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এ সময় আকাশ থেকে নান্দনিক শৈলী প্রদর্শন করেন বিমান বাহিনীর সদস্যরা। দেশে বিদেশে বিমান বাহিনীর কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডও তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। বুক ভরা প্রত্যয় নিয়ে ৬৭ জন ক্যাডেট অন্যদের সঙ্গে শপথ নিলেন যে কোনো মূল্যে দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন তারা। শুধু জলস্থলে অন্তরিক্ষেই নয়, সবখানে সবার আগে পৌঁছে যাবে এই বিমান বাহিনী। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন, যশোর বিমান একাডেমি, যশোর। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় বিভিন্ন কর্মসূচি শেষে তিনি আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন দক্ষ বাহিনী গড়ে তোলাই মূল লক্ষ্য। আদিত্য মামুনের রিপোর্ট। ১৭৯৫ সালে ৪৪৮ জন সদস্য নিয়ে যে বাহিনীর গোড়াপত্তন হয়েছিল, কালের বিবর্তনে তা এখন বর্ডার গার্ড বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এই বাহিনী। সবশেষ ২০১০ সালের ২০ ডিসেম্বর পুনর্গঠন হয় বাহিনীটি। দিনটি পালিত হচ্ছে বিজিবি দিবস হিসাবে। সকালে পিলখানায় রেজিমেন্টাল পতাকা উত্তোলন করে বিজিবি দিবসের উদ্বোধন করেন মহাপরিচালক। পরে সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যা বন্ধ করতে কূটনৈতিক তৎপরতা চলছে। একই সাথে সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা তৈরির কথাও জানান তিনি। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যেন সীমান্ত হত্যাটাকে যেন শূন্য কোঠায় নিয়ে আসতে পারে। সীমান্তের জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তাহলেই আমি মনে করি যে সীমান্ত হত্যা কমে যাবে। সীমান্তে নজরদারি, বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি সক্ষমতা অর্জন, আধুনিক সরঞ্জাম সংগ্রহ ও দক্ষ বাহিনী গড়ে তোলার উপর জোর দেন বিজিবি মহাপরিচালক। নতুন নতুন বিএপি স্থাপন করে এই গ্যাপটাকে কমানো, অরক্ষিত যে স্থানগুলো আছে সেখানে নতুন বিএপি স্থাপন করে সমস্ত সীমানা আমাদের নিয়ন্ত্রণে আনা একটা সামনে আমি মনে করি একটা আমাদের একটা চ্যালেঞ্জ। এরপরে দরবারে যোগ দেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এ সময় তিনি সততা, নিষ্ঠা ও আত্মপ্রত্যয়ের সাথে দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান। এছাড়া কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পদকপ্রাপ্তদের ব্যাচ দেয়া হয় দরবারে। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। এবার ফিরে দেখা ২০২০।
মহামারী শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর কেড়ে নিল। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস পরীক্ষা সব বন্ধ। কিছু প্রতিষ্ঠান অবশ্য অনলাইনে ক্লাস নিয়েছে। পিএসসি, পিইসির মতো জেএসসি, জেডিসি পরীক্ষাও হয়নি। পরীক্ষা দিতে পারেনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। 1 বছরের ঘাটতি পূরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়িয়ে শুরু থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিক্ষা খাতের উদ্বেগ উৎকণ্ঠার 1 বছরের চিত্র জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বছর শুরুতে নতুন বইয়ের গন্ধ, হইহুল্লোড়ে মুখর ক্লাসরুম আর খেলার মাঠে শিক্ষার্থীদের আনাগোনা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল করোনার কালো ছায়ায়। মহামারীতে বিশ্বের 1 কোটি শিশু আর স্কুলে ফিরতে পারবে না, এ আশঙ্কা দ্য ব্রিটিশ চ্যারিটির। আর্থিক সংকট ও আকস্মিক দারিদ্র্যের ফলে শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার আশঙ্কা ইউনিসেফের। ঘরবন্দি শৈশব, প্রভাব পড়ে মনের ওপরও। পিএসসি, পিএসসি, জেএসসি, জেডিসি পরীক্ষাও থামাতে হয়েছে। প্রস্তুতি ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার, শেষ পর্যন্ত সেটাও হলো না। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। 30 কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এনসিটিবি সেটি করেছে। সমীক্ষা বলছে মহামারীর কারণে প্রাক প্রাথমিকের প্রায় 45% ঝরে পড়ার আশঙ্কা আছে। অনলাইন ক্লাস কিংবা মূল্যায়ন পদ্ধতির কার্যকারিতা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। জেএসসি, জেডিসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভায় গাইডলাইন অনুযায়ী মূল্যায়নের প্রস্তাবও বাস্তবায়ন হয়নি। প্রাথমিক কিংবা ইবতেদায়ী শিক্ষা সমাপনীর বিকল্প হিসেবে বার্ষিক মূল্যায়নের বিষয়টিও গবেষণা পর্যায়ে আছে। আমরা পিএইচসি পরীক্ষাটা নিচ্ছি না। সব মিলে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর ছিনিয়ে নিয়েছে করোনা। এ অবস্থায় 1 বছরের ঘাটতি পূরণে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই পরিকল্পিত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সবচেয়ে বড় কাজ হবে 3টি। একটি হলো শিক্ষকদের প্রস্তুত করা, অভিভাবকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। শিক্ষা সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী কারিকুলাম পুনঃসংস্করণ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদও দিলেন এই বিশেষজ্ঞ। শিক্ষকদের যদি সক্ষমতা বাড়াতে হয়, শিক্ষা প্রশাসনের সক্ষমতা বাড়াতে হয়, শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে যদি আস্থা ফেরাতে হয়, তাহলে বিনিয়োগটাও বাড়াতে হবে। যথাস্থানে যথাযথ বিনিয়োগ। এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলব, আমরা উৎসবের আকারেই খোলা উচিত, কিন্তু প্রস্তুতি পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। অনভ্যস্ততা ও ভীতি কাটাতে শিক্ষার্থীদের আস্থা ফেরানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মামলা আমলে নিয়েছে আদালত। সোমবার থেকে যুক্তরাষ্ট্রে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ, বড়দিন ও নতুন বছর উদযাপনে বিভিন্ন দেশে কড়াকড়ি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মামলা হয়েছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আয়েশা বেগমের আদালতে রাষ্ট্রদ্রোহ, মানহানি ও দাঙ্গা সৃষ্টির অভিযোগ এনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলাটি করেন। এজাহারে বলা হয়, গেল 16 ডিসেম্বর রাত 8টার দিকে নূর তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রকাশ করেন। এদিকে বাদীপক্ষের আইনজীবী জানান, মামলাটি আদালত আমলে নিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রায়ের বাজার পুলিশ ফাঁড়ির এক এএসআই। গত বৃহস্পতিবার সকালে ফাঁড়ির পাশের একটি বাড়িতে মাদক ব্যবসা চলে এমন সংবাদ পেয়ে সেখানে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন এই পুলিশ সদস্য। পরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও বাড়িওয়ালা সহ কয়েকজনকে আটক করে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির পাশের বৈশাখী রোডের এ বাড়িতে মাদক বিক্রি করত ইব্রাহিম ও তার কয়েকজন সহযোগী। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীদের হাতে গুলিবিদ্ধ হন এএসআই মোহাম্মদ উজ্জ্বল।
ঘটনার পর অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করা হয় মাদক ব্যবসায়ীকে, সাথে বাড়িওয়ালাকেও আটক করা হয়, আর গুলিবিদ্ধ এসআইকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশে দেখলাম যে পায়ে কাপড় বাঁধা, কিন্তু গুলিবিদ্ধ কিনা তা আমরা দেখিনি, পায়ে কাপড় বাঁধা দেখলাম। প্রত্যক্ষদর্শীরা জানান গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান করতেছি, এর মধ্যে শব্দ টিনের শব্দ, আমার কাস্টমার সব বেড়ে গেলো, পরে বললো ভিতরে গোলাগুলি হইতেছে, পরে আমরা শাটার লাগাই দিচ্ছি। ঘটনার সর্বশেষ অবস্থা জানার জন্য রায়ের বাজার পুলিশ ফাঁড়ি ও মোহাম্মদপুর থানায় গিয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। উন্নয়নশীল দেশের কাতারে গেলে প্রতি বছর $7 বিলিয়ন রপ্তানি আদেশ হারাতে পারে বাংলাদেশ উল্লেখ করে নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত অনলাইন আলোচনায় বক্তারা বলেন, সহজ শর্তে ঋণ কমা সহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে দেশকে। এ অবস্থায় রপ্তানির নতুন বাজার ধরতে বিনিয়োগের সহজীকরণ ও সহজ কর নীতি সহ সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ দেন তারা। এ সময় বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে চ্যালেঞ্জ মোকাবেলার জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শেষ করছি বঙ্গবন্ধুর লেখা বইয়ের পাঠ প্রতিযোগিতার খবর জানিয়ে। জাতির পিতার আদর্শ ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে দেশের 800 লাইব্রেরিতে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। দুপুরে জাতীয় গ্রন্থ কেন্দ্রে বঙ্গবন্ধুর লেখা 3টি বইয়ের পাঠ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। মুজিব বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকা মহানগরীর 10টি বেসরকারি গ্রন্থাগারের সহযোগিতায় আয়োজন করে পরি বঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই শীর্ষক ধারাবাহিক পাঠ কার্যক্রম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 150 জন শিক্ষার্থী জাতির পিতার লেখা 3টি গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা ও আমার দেখা নয়াচীন পাঠের প্রতিযোগিতায় অংশ নেন। সেরা 21 শিক্ষার্থীকে 13,000 টাকা মূল্যমানের বই, 2,000 টাকার চেক ও মুজিব বর্ষের লোগো সংবলিত একটি সনদপত্র দেয়া হয় জাতীয় গ্রন্থ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে। জাতির পিতার লেখা বই পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানা যাবে উল্লেখ করেন বক্তারা। 3টি বইয়ের মধ্য দিয়ে আমরা যদি যাই তাহলে একটি মানুষ পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তো যে পড়বে তার দেশপ্রেম, তার মূল্যবোধ, তার মানবতা বোধ এগুলো অনেক উপরে চলে যাবে। আমাদের দেশের যে জাতীয়তাবাদ তার সঙ্গে আধুনিকতাকে যুক্ত করবে। বঙ্গবন্ধুর লেখা বই পাঠ কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে যায়, তাহলে আমরা সফল হতাম। যে লাইব্রেরির অনুমোদন দেই, আমরা অনুদান দেই, প্রণোদনা দিই, তাদেরকে লাইব্রেরিয়ানের জন্য একটা কিছু অর্থ আলাদা বরাদ্দ দেওয়া যায় কিনা। বঙ্গবন্ধুর লেখা এই 3টি বই রাজনীতি, সমাজনীতি, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমে তরুণদের অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অনেক ক্ষেত্রেই সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বিমান সহ সরঞ্জাম তৈরির আশা। 42 বিশিষ্ট নাগরিকের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন মন্তব্য নির্বাচন কমিশনার শাহাদাত হোসেনের। 70 গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পিকে হালদারের কোটি কোটি টাকা লেনদেন, ইন্টারপোলে দুদকের পরোয়ানা। রাজধানীতে শিশু সামিউল হত্যায় মা ও তার কথিত প্রেমিকার মৃত্যুদণ্ড, দুজনেই পলাতক। এবং করোনায় 5 লাখ ছাড়ালো শনাক্তের সংখ্যা, নতুন মৃত্যু 38, সমতার ভিত্তিতে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।